নমস্কার, করোনার আবহে বাংলা এই টক শোতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুজিত চট্টোপাধ্যায় রয়েছি আপনাদের সঙ্গে। বিক্ষোভের আবহ চারিদিকে রয়েছে। বিক্ষোভের আবহ এই কারণে রয়েছে, একটা অতিমারির পর যখন দেশ একটু ঘুরে দাঁড়াবার চেষ্টা করছে, বিভিন্ন রাজ্য উৎসবের মরশুম এসেছে, বিভিন্ন রাজ্যে নির্বাচন, কিন্তু তার মধ্যে থেকে যে বিষয়টিকে বিক্ষোভের আঁচকে আর একটু বাড়িয়ে দিয়েছে সেটি হচ্ছে কৃষি সংক্রান্ত 3টি বিল যা আইনে পর্যবসিত হয়েছে। কিন্তু আইনে পর্যবসিত হবার পরেও রাজপথের দখল অনেকটা জায়গাতেই চলে গেছে হচ্ছে ভারতীয় জনতা পার্টির বাইরে যে বিরোধী দল, সে বিরোধী দলের 17 দলের জোট, যার মধ্যে নেতৃত্বে কংগ্রেস। আমরা দেখতে পাচ্ছি যে ট্রাক্টর নিয়ে এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছেন রাহুল গান্ধী। তিনি ট্রাক্টর নিয়ে দৌড়ে বেড়াচ্ছেন এবং র্যালি তৈরি করছেন, এবং বিভিন্ন ক্ষেত্রে ক্যাপ্টেন অমরিন্দর সিং এর সঙ্গে তার র্যালি গোটা সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন মিডিয়াতে যথেষ্ট ভাইরাল হয়েছে। ভারতীয় জনতা পার্টিও এটা তার উত্তর দেওয়ার চেষ্টা করছে। এই রাজ্যে তারা বিভিন্ন ক্ষেত্রে কৃষি সংক্রান্ত বিষয়কে নিয়ে তারা সংগঠিত করতে চেয়েছে জনমত। একদমভাবে রাজনৈতিক স্তরের উদ্যোগ ছিল, কিন্তু গোটা মধ্য ভারতে, বিশেষ করে পাঞ্জাব গোবলয়ের একটা বড় অংশ জুড়ে সেখানে কৃষি বিক্ষোভ অব্যাহত, রাজনৈতিক রূপ নিয়েছে, কিন্তু এটি একটি জন আন্দোলনের চেহারা নিচ্ছে, বিক্ষোভ চলছে। এমতো পরিস্থিতিতে অর্থনীতির ক্ষেত্রে কি একেবারেই অন্য রকমের কিছু খবর রয়েছে? জিএসটি আদায় কি বেড়েছে? শিল্প উৎপাদনে কি একটা গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে? তার কারণ আমরা লকডাউন পেরিয়ে এখন আনলকে আমরা প্রবেশ করেছি, প্রায় সবই খুলে গেছে, তবে নিয়ন্ত্রিত আকারে। এই নিয়ন্ত্রিত আকারে সেটা কি অর্থনীতিকে ব্যাহত করছে, না এটার প্রয়োজনীয়তা রয়েছে? আর বছরে জানিয়ে রাখি, অর্থনীতির ক্ষেত্রে রাজ্য সরকার যে পুজো কমিটিগুলোকে 50,000 টাকা দেবেন, সেটি আবারও বলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং পুলিশকে সহযোগিতা করতে বলেছেন এই ক্ষেত্রে। আমরা একটু মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন আজকে ঝাড়গ্রামে শুনব। পুজো কমিটি, আমি পুলিশের এসপিকে পরিষ্কার বলে যাচ্ছি, যেগুলো পুলিশ পারমিশনে পুজো কমিটি যেগুলো আছে আর 10 বছর ধরে পুজো করছে, তাদের আমরা পারমিশন দিতে বলেছি, তারাও এটা পাবে। আর যেগুলো পুজো পারমিশন আছে প্রত্যেককে কিন্তু 50,000 টাকা যাতে পায় এটা দেখে নিতে হবে। কোনো পঞ্চায়েতের লোক বলে দিল ও পাবে না, সেটা কিন্তু হবে না। ইউ হ্যাভ টু টেক কেয়ার। আমি যেন কারো কাছে না বলতে শুনি যে ওই ক্লাবটাকে দেবে না বা ওই ক্লাবটা পাবে না। এটা পুলিশের ডিউটি। টাকাটা আমি আপনাদের দিয়ে ডিসবার্স করি, আমি আমার পার্টিকে দিয়ে ডিসবার্স করি না, আমি পঞ্চায়েতকে দিয়েও ডিসবার্স করি না। সো দিস ইজ ইয়োর রেসপন্সিবিলিটি টু টেক কেয়ার অফ দ্য পূজা। পরিষ্কার পুলিশের উপর দায়িত্ব থাকবে পুজোকে যাতে সুষ্ঠুভাবে এবং সমস্ত মেনে, সেটা কিন্তু ক্লিয়ার কাট ইনস্ট্রাকশনস। বিতর্ক তো রয়েছেই, বিতর্কের আবহ, বিক্ষোভের আবহ। আজকে গুরুত্বপূর্ণ একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে পেয়েছি, যিনি উত্তরবঙ্গে ভারতীয় জনতা পার্টির অভূতপূর্ব সাফল্যের অন্যতম কারিগর, ভারতীয় জনতা পার্টির রাজ্যের সাধারণ সম্পাদক, এবং যিনি নিজেও একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, রথীন্দ্র বসু রয়েছেন, ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক। আপনাকে স্বাগত জানাচ্ছি। রয়েছেন অনির্বাণ দত্ত, বিশিষ্ট চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এবং আর্থিক বিশেষজ্ঞ, তাকেও স্বাগত জানাচ্ছি। এবং রয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ডক্টর মহানন্দা কাঞ্জিলাল, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমি রথীন্দার কাছে একটু পরে আসছি, প্রথমে রথীন্দা আছে, তার কাছ থেকে অনেক কিছু শোনা রয়েছে। আমি প্রথমে একটু অনির্বাণের কাছ থেকে বিষয়টা জেনে নেব, যে কৃষি সংক্রান্ত যে বিষয়টাকে নিয়ে গোটা দেশ জুড়ে যে আন্দোলনটা চলছে, সেটা কি খুব জাস্টিফাইড? মানে কৃষকদের কাছে কি, তারা কি পরিষ্কারভাবে বুঝতে পারছেন না যে এই আইনটি তাদের পক্ষে উপকারী হতে পারে, নাকি এটা হচ্ছে তারা একদম হচ্ছে একটা প্রচলিত যে ব্যবস্থা বা সিস্টেমের উপর একটা আঘাত আসছে, যে কারণে হচ্ছে তাদের এই স্বাভাবিক এই বিক্ষোভটা খুব স্বাভাবিক? দেখুন, এই অর্থনীতি কিন্তু এই রাজনীতি বা সমাজনীতিকে বাদ দিয়ে নয়, আর রাজনৈতিক দলগুলোরও একটা রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, এবং তাদেরও একটা রাজনৈতিক ইস্যু দরকার। এই কৃষক বিল নিয়ে যেটা ঘটনাটা ঘটছে, সেই ঘটনার মধ্যে একটা রাজনৈতিক উদ্দেশ্য আছে, এবং রাজনৈতিক ইস্যু মনে করে
সব রাজনৈতিক দলই কিন্তু এটার পক্ষে এবং বিপক্ষে নেমে পড়েছে। প্রধানত যে কেন্দ্রীয় সরকারের বা নীতি নির্ধারণ কমিটি, সেটা প্রধানমন্ত্রীর আন্ডারে, তার একটা সংস্কারের পথে হেঁটেছে এবং ভারতবর্ষে এই সংস্কারটা জরুরি ছিল। যে কোনো জিনিস যখন সংস্কারের কথা আমরা বলি তখন সংস্কারের বিরুদ্ধে ট্র্যাডিশনালি কিছু লোক আছে সেটা বিরোধিতা করে। কিন্তু আমি এই প্রসঙ্গে একটা কথা বলছি, যাদেরকে নিয়ে এত আলোচনা, সেই কৃষকদের যদি আপনি পুরো এদের সাধারণ জীবন দর্শন দেখেন, সেই জীবন দর্শন কিন্তু বরাবর এই স্বাধীনতার 72 বছর পরে কিন্তু এটা কিন্তু খুব একটা সুখদায়ক নয়। এই কৃষকদেরকে আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক নেতাদের মানে বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে দিয়ে এদের মানে এর আগে কংগ্রেস সরকার ছিল, তারপরে বিজেপি সরকার এসছে, কিন্তু এই কৃষকদের কিন্তু এই যে তাদের দুর্বিষহ যে দিনযাপন, সেটা কিন্তু বরাবরই এটা নিত্য নৈমিত্তিক ঘটনা। এবার এই সংস্কারটা যখন হবে, সেই সংস্কারটার কিছু সুফলের দিকেই আমরা আলোচনা করি, যে আলোচনাটা আগামী দিনে বলতে পারবে এই সুফলগুলো কৃষকদের ক্ষেত্রে সত্যি সত্যি কাজে লাগবে কিনা। ওকে, যে কোনো সংস্কারের কিছু ভালো গুণ আছে, সেই ভালো গুণগুলোকে আমাদেরকে ওয়েলকাম করতে হবে। এখানে যেরকম একটা বেসরকারি উদ্যোগে যে খরচাটা হওয়ার কথা কৃষিক্ষেত্রে, যেটা এতদিন হয়নি, এবং সরকারের পক্ষেও একটা বাধ্যবাধকতা আছে, যে সরকারের পক্ষে কিছু লিমিটেশনস আছে, যে লিমিটেশনসের জন্য এই কৃষিকার্য বা কৃষকদের জন্য যে খরচাটা সরকারের পক্ষ থেকে যে করা উচিত ছিল ইনভেস্টমেন্ট, সেই ইনভেস্টমেন্টটা যদি না হয়ে থাকে, সেখানে যদি বেসরকারি উদ্যোগপতিদের জন্য খুলে দেওয়া হয়, এবং যে কোনো সেক্টরই আপনি দেখবেন সুজিতদা, সেখানে কিন্তু যে কোনো ক্ষেত্রে আমরা দেখি যে কৃষির মতো ক্ষেত্রগুলোতে বা কৃষি পণ্যের ক্ষেত্রে বেসরকারি ক্ষেত্রকে নিয়ে আসার ক্ষেত্রে কিন্তু অনেকগুলো বিক্ষোভ আন্দোলন হয়েছে। আমি আসবো ডক্টর মহানন্দা কাঞ্জিলাল আপনার কাছে। এই যে কৃষি আইনটা এলো, তারপরে কিন্তু বাজারে, বিশেষ করে মানে কলকাতা শহরতলি বা বিভিন্ন বাজারগুলোতে জিনিসপত্রের কিন্তু বেশ একটা চড়া মেজাজ। আলু থেকে 40 টাকা, পেঁয়াজ 60 টাকা, কোথাও একটা জায়গায় নিঃসন্দেহে কৃষকের হাতে কি এরপরে ধরুন এই যে দাম নিচ্ছে বেশি দাম দিয়ে, কৃষকের হাতে পৌঁছবে বেশি, মানে ঠিকঠাক না কর্পোরেটের ঘরে বেশি গিয়ে এটা জমা হতে পারে? যে কথাটা অনির্বাণ বাবু বললেন, আমি সেই কথার সূত্র ধরে একটা কথা প্রথমে বলতে চাই, যে বিশ্বায়িত পৃথিবীতে পরিবর্তন নিশ্চয়ই প্রয়োজন এবং একইভাবে সব কিছু চলতে পারে না। কাজেই সংস্কার অবশ্যই প্রয়োজনীয়, কিন্তু আমাদের চিন্তা করতে হবে যে সংস্কারটা মূলত আমরা কাদের জন্য করছি এবং কি পরিপ্রেক্ষিতে করছি। প্রথম কথা যেটা আপনি বললেন, যে বর্তমান অবস্থায় কৃষি বিল এখনো পর্যন্ত প্রপারলি ইমপ্লিমেন্টেড হয়নি, হয়ে যাবে, কিন্তু যেটা প্রশ্ন, যে জিনিসপত্রের দাম, বিশেষ করে খাদ্যশস্যের দাম অত্যন্ত চড়া, যেটা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, দরিদ্র শ্রেণীকে ভীষণভাবে প্রভাবিত করছে। তাহলে প্রশ্নটা হচ্ছে যে এখনও কৃষি বিল কিন্তু পুরোপুরি চালু হয়নি। তাহলে বর্তমান অবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে সরকারের একটা অসহায়তা, আমি ব্যর্থতা বলছি না, অসহায়তা। অর্থাৎ সরকার তো নিশ্চয়ই চাইছেন যে এই ঊর্ধ্বমুখী দাম কেন হচ্ছে। তাহলে কৃষক সরাসরি কখনো বাজারে জিনিস বিক্রি করতে পারে না, এবং যখন পারে তখন মূলত তারা প্রপার দাম পাবে, এটা আশা করা যায়। কিন্তু এখন যেটা মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে আমরা যে জিনিসটা পাচ্ছি বা শহরে যে জিনিসগুলো আসছে, তার ঊর্ধ্বমুখী দাম। তাহলে এবারে যদি কৃষি বিল নিয়ে আমরা কথা বলি, যে কৃষি বিলটা যদি চালু হয়, তার মূল কয়েকটা ব্যাপার আছে। প্রথম হচ্ছে যেটা বেসরকারিকরণের কথা বলা হচ্ছে। বেসরকারিকরণের নিশ্চয়ই কতগুলো গুণাগুণ আছে। প্রথম গুণ যেটা হচ্ছে যে বেসরকারি ক্ষেত্রে তারা মূল যেটা দেখে সেটা হচ্ছে মুনাফা। তাহলে শিল্পক্ষেত্রে যেটা আমরা দেখে থাকি, বেসরকারি শিল্পে মুনাফার জন্য তারা ইনভেস্ট করে, বিনিয়োগ করে। তাহলে যদি বেসরকারিকরণ করা হয় কৃষিতে, আমরা হয়তো আশা করব যে কৃষিতে বিনিয়োগ বাড়বে, যেটা ভীষণ দরকার। সেটা ইরিগেশন বলুন বা অন্যান্য পেস্টিসাইডস বা আধুনিক যন্ত্রপাতির ব্যবহার বলুন, সেটা কিন্তু আশা করছি আমরা হবে। কিন্তু প্রশ্নটা সেটা না। প্রশ্নটা যেটা হচ্ছে যে আমাদের দেশে 86% চাষির জমির পরিমাণ হচ্ছে 2 হেক্টরের কম। তাহলে অ্যাকচুয়ালি এই কৃষি বিল বেসরকারিকরণের পথে যদি যায়, তাহলে মূলত কাদের উপকারে আসবে, এটা আমাদের প্রথমত দেখতে হবে। ওকে, কাদের উপকারে আসবে, খুব সুন্দর একটা স্ট্যাটিস্টিক্যাল ডেটা দিয়ে বললেন ডক্টর কাঞ্জিলাল। এই প্রশ্নগুলো কিন্তু আবর্তিত হচ্ছে, আপনি শুনলেন, কি বলবেন? দেখুন, আমরা এখানে আলোচনা করতে বসেছি বাংলায়। এখানে ডক্টর কাঞ্জিলাল আছেন কিংবা অনির্বাণ আছেন, ওরা যে কথাগুলো বলছে
পুরো ইন্ডিয়ার পার্সপেক্টিভে বলা হচ্ছে। আমি যদি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখি, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো পশ্চিমবঙ্গের জমির পরিমাণ কি আছে। ভারতবর্ষের মধ্যে সেকেন্ড পজিশন সম্ভবত, আমি এটা জানি, যে ল্যান্ড এবং ম্যান রেশিও, অর্থাৎ ডেন্সিটি অফ পপুলেশন সেকেন্ড হাইয়েস্ট ইন ইন্ডিয়া। এখানে 1000-এর উপরে আছে, পাশাপাশি সারা ভারতের গড় কিন্তু 500-র নিচে আসে। তার মানে এখানে জমির পরিমাণের মানুষের সংখ্যা খুব কম। এই যে এফসিআই গভর্নমেন্ট থেকে যে প্রোডাকশন কেনা হয়, এফপিও যেটা কেনে, তাদের জেনারেলি পাঞ্জাব কিংবা যে কোনো ওই কান্ট্রিগুলোতে, ওই স্টেটগুলো থেকে কেনা হয়। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা উল্টোটাও আছে। আমি একটু রতিনদা বলি, জেনারেলি আমি শব্দটা বলছি জেনারেলি। রতনপুর আলু মানে ওই জায়গাটা আপনি আমি ওরা কিন্তু আবার পাঞ্জাবে আমি এক্সপোর্ট করে। আসছি 25% আলু হচ্ছে পশ্চিমবঙ্গে প্রোডাকশন হয় সারা দেশের। এখন যেহেতু জমির পরিমাণ কম, সেহেতু এটা কিন্তু আলাদাভাবে চিন্তা করতে হবে যে আজকে বেশিরভাগ মানুষের কাছে জমির পরিমাণ 2 বিঘে জমি, এবং 2 বিঘে জমি কেন হয়েছে আমরা কিছুদিন আগে দেখেছিলাম, যে বেশ কিছুদিন আগে যে পশ্চিমবঙ্গে ভূমি সংস্কার হয়েছিল, ল্যান্ডলেস লেবারকে 5 বিঘে জমি দেওয়া হয়েছিল আজ থেকে 40-45 বছর আগে। সেই পরিবারে হয়তো 4 জন ছিল, সেই পরিবার এখন ভাঙতে ভাঙতে হচ্ছে, আরও 2টো ছেলে থাকলে পরে তার 3টে ভাগ হয়ে গেছে। সেই 5 বিঘে জমি কিন্তু এখন 3 ভাগ হয়েছে। তার মানে এই যে একটা পরিবার, সেই পরিবারের 1.5 বিঘে জমিতে সে প্রোডাকশন শুরু করেছে, না করতে পারছে সে ইনভেস্টমেন্ট, সারা বছরের তার খাদ্যশস্য উৎপাদন হচ্ছে না নিজের জন্য, শুধু তাই না সারা বছরের কাজও থাকছে না। এবং তার জন্য পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সবচেয়ে বেশি হচ্ছে পরিযায়ী শ্রমিক। এই যে ঘটনাটা, এই ঘটনাটা তো কিন্তু মহারাষ্ট্র কিংবা পাঞ্জাবে নেই। একটু ইন্টারাপশনস আছে, হ্যাঁ প্রশ্ন আছে ইন্টারাপশনস। এই ক্ষেত্রে রাজ ঠাকরে কিছুদিন আগে তার একটা ইন্টারভিউ আমি দেখছিলাম, পুরনো ইন্টারভিউ, সেখানে বলেছিলেন যে নরেंद्र मोदी जी आप आने वाला 5 साल उत्तर प्रदेश को देखिए, क्योंकि उत्तर प्रदेश से 7 प्रधानमंत्री हो चुका है, लेकिन अब तक सबसे ज्यादा পরিযায়ী শ্রমিক ওখান থেকেই কিন্তু যায়। সবচেয়ে বেশি পরিযায়ী শ্রমিক আছে পশ্চিমবঙ্গে, আপনি স্ট্যাটিস্টিক্স দেখবেন। আচ্ছা, কুচবিহারের মতো জায়গা থেকে প্রায় 1.5 লক্ষ মানুষ কাজ করতে যায়। এমন কোনো গ্রামের বাড়ি নেই যে বাড়ির একটা পুরুষ কাজ করতে জানা, কারণ কাজ নেই, তার সারা বছরের খাবার জোগাড় করতে পারে না পরিবারের জন্য। তো এই পরিস্থিতিতে আমরা যদি পাঞ্জাবের একটা চাষির সাথে পশ্চিমবঙ্গের চাষির তুলনা করি তাহলে কিন্তু হবে না। গত 10 বছরে আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গে একটাও হিমঘর হয়নি। আমরা দেখেছি হলদিবাড়িতে এই কয়েকদিন আগেও, এটা তো প্রত্যেক বছর নিউজ পেপারে বেরোয়, হলদিবাড়িতে টমেটো চাষ করে, সেই টমেটো রাস্তায় ফেলে দেয়, কৃষকরা বাড়ি নিয়ে যেতে পারছে না, কারণ তার খরচা উঠবে না, কাঁচা লঙ্কা ফেলে দিচ্ছে। এই পরিস্থিতিতে কিন্তু আমরা ইকোনমিক্সে যতটুকু জানি যে ক্রেতা যদি বেশি হয় তাহলে, বিক্রেতা যদি কম হয় তাহলে জিনিসটার দাম বাড়ার সম্ভাবনা কম থাকে, কেননা ক্রেতারা হচ্ছে কন্ট্রোল করে, বিক্রেতা কম। আর বিক্রেতা যদি বেশি হয়, মানে বিক্রেতা যদি কম হয় আর ক্রেতা যদি বেশি হয়, তাহলে অটোমেটিক্যালি এটাকে বিক্রেতারা কন্ট্রোল করবে। সেই জন্যই কী হয়, একটা টুথপেস্ট যে উৎপাদন করে সে কিন্তু টুথপেস্টের দাম নির্ধারণ করে, যে একটা জ্যাম প্রোডাকশন করে সে জ্যামের দাম নির্ধারণ করে, কিন্তু চাষি তার প্রোডাক্টের দাম নির্ধারণ করতে পারে না, সরকার সেটা ঠিক করে দিয়েছে। এবং বেশিরভাগ কোথায় সরকারের নির্ধারিত দামটা চাষি পায় না, কারণ পশ্চিমবঙ্গে ফোরেদের কাজ কারবার চলে বেশি, দালালদের কাজ কারবার চলে, তারা বাধ্য হয় করতে, কম দামে বিক্রি করতে। যেমন 1800 টাকা ধান আছে, সেটা 1400 টাকা বিক্রি করে কৃষকরা। তো এই পরিস্থিতিতে কিন্তু এই বিলটা আসার পরে, প্রথম যেটা বিল মানে আইন, আমি অনির্বাণের সাথে এই বিষয়ে খুব ভালো বলেছে যে সংস্কার দরকার, এবং এর ফলে কি হচ্ছে, কৃষকদের কাছে একটা বাজার খুলে যাবে। বাজার খুলে যাওয়ার ফলে হচ্ছে বাজারের লোক সংখ্যা বাড়বে কৃষকদের কাছে। এই যে যাদের কথা মহানন্দ দেবীও বললেন, যে খুব আপনিও বললেন ডেনসিটি অফ পপুলেশন, এই মাইক্রো ইয়েদের কাছে কিভাবে বাজার, তার ফলে একটা, আমি শেষ করছি, একটা 1.5 বিঘে জমি, আমি আগে দামের কথা বলতে যাচ্ছি, যে প্রথম বিলটা হচ্ছে দাম। বাজার খুলে যাবে হলে বিক্রেতা বাড়বে, সে যে কোনো উপায় হোক, বিক্রেতা কমবে আর ক্রেতা বাড়বে। ক্রেতা বাড়লেই সে দামটা হচ্ছে বিক্রেতারা নির্ধারণ করতে পারবে, তার পরিমাণ করতে পারে। এটা হলো একটা। দ্বিতীয় বিলটা আসছে হচ্ছে কি, চুক্তিভিত্তিক চাষ।
আমাদের পশ্চিমবঙ্গে শুধু না, সারা ভারতবর্ষে 2003 সাল থেকে চুক্তিভিত্তিক চাষ চলেছে। চুক্তিভিত্তিক চাষের জন্য একটা, যেখানে আজকে বিরোধীরা যে দাবিটা করছে যে কর্পোরেটরা কন্ট্রোল করবে না, মিনিমাম সাপোর্ট প্রাইস এখানে থাকবে, মিনিমাম সাপোর্ট প্রাইস থাকবে, কন্ট্রাক্ট হবে, সেই ফসলের জন্য হবে, জমি কেড়ে নেওয়া হবে না। এখানে বারে বারে প্রচার করা হচ্ছে জমি চলে যাবে, জমির কিছু না, শুধু একটা প্রোডাক্টের জন্য তার এগ্রিমেন্ট হবে, সেই প্রোডাক্টটা এক সেকেন্ডের জন্য অনির্বাণ। না, এখানে আমি একটা কথা বলি, এই কৃষি পণ্যের ক্ষেত্রে রচিন্দা যেটা বললো, আমি জাস্ট একটুখানি আমার পার্সপেক্টিভ বলছি। যে কোনো প্রোডাক্টের যখন প্রাইস মেকানিজমটা ঠিক হয়, মানে প্রাইসিং মেকানিজম যেটা থাকে যেটা ডিমান্ড ড্রিভেন থাকে, এই কৃষি পণ্যের ক্ষেত্রে এটা সাপ্লাই ড্রিভেন। মানে চাষ হয়ে গেল, যে টমেটো নষ্ট হচ্ছে, চাষ হয়ে গেল কিন্তু তার এত ক্রেতা নেই, কিন্তু সেটা যদি ক্রেতা না থাকে তাহলে তো ফসলটা তো অলরেডি তার আগেই হয়ে গেছে। এখানে এই কৃষি পণ্যের ক্ষেত্রে একটা ইউনিক মানে ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এটা সাপ্লাই ড্রিভেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে এই ইনভেস্টমেন্টের কথা যেটা বলছিলাম, এই হিমঘর হচ্ছে না, তো হিমঘর যদি মানে প্রাইভেট বা লোকেরা কেউ এসে বানায়, তাতে যদি এই শস্যটাই মজুদ থাকে, সে কৃষকরা দাম পায়, অসুবিধা কিছু নেই। আরেকটা কথা হচ্ছে আমরা এখনও এই পুরো বিলটার ইমপ্লিমেন্টেশনটা হতে সময় লাগবে, এবং যেখানে যেখানে লুফোলস থাকবে, দেখবেন এই মিনিমাম সাপোর্ট প্রাইস আছে কি আছে না, প্রধানমন্ত্রী তার পরের দিনই সবাইকে আশ্বস্ত করলেন যে মিনিমাম সাপোর্ট প্রাইস আছে। এরপরেও যে বিলের মধ্যে আমরা দেখেছি যে কোনো সংস্কার কিন্তু মানে হঠাৎ করে আমি অ্যানাউন্সমেন্ট করলাম আর সেটাই চলবে, সেরকম হয় না। আগামী দিনে যেখানে যেখানে লুফোলস থাকবে, কৃষকদের স্বার্থ রক্ষার জন্য যেখানে যেখানে বিল অ্যামেন্ডমেন্ট করার দরকার আছে, সে অ্যামেন্ডমেন্ট হবে। দেখুন, বেসরকারিকরণ দরকার, আমাদের ক্ষেত্রে আমরা দেখেছি ব্যাংক বেসরকারিকরণ হয়েছে, বিমা শিল্প বেসরকারিকরণ হয়েছে, হালে আমরা দেখেছি টেলিকম শিল্প কিন্তু বেসরকারিকরণ হয়েছে, নাহলে কিন্তু ওই বিএসএনএল এর টেলিফোন দিয়ে আপনি কথা বলতাম। এই পরিপ্রেক্ষিতে, এইরকম একটা আবহে, এই পরিপ্রেক্ষিতে যে ব্যাপক সংস্কার এবং যে পদ্ধতিতে হচ্ছে, সেটা কি খুব গ্রহণযোগ্য? এতে তো দেশে একটা লার্জ সংখ্যক অ্যাফেক্টেড মানুষ যে হচ্ছেন, এটা তো অস্বীকার করা যাচ্ছে না। দেখুন, একটা কথা হচ্ছে এই পুরো ঘটনাটাই যেটা ঘটছে সেটা করোনার আবহে ঘটছে, ঠিক আছে? এইটা কিন্তু এমন নয় যে কেন্দ্রীয় সরকার করোনার জন্য এই বিলটা পেশ করলো, এই বিলটা কিন্তু পেশ করা হবে, এটা একটা এজেন্ডাতে ছিল, এবং এটার উপরে নিশ্চয়ই অনেক দিন ধরে কাজকর্ম হয়েছে, তার ভালো দিক, তার মানে খারাপ দিক সবগুলো আলোচনা করেই কিন্তু এটাকে ইমপ্লিমেন্ট করার কথা বলা হচ্ছে। এবং করোনার জন্য এই বিলটা কিন্তু আলাদা করে ইকোনমিতে কিছুখানি ডেভাস্টেটিং কিছু ইম্প্যাক্ট আনবে না। করোনার জন্য যে ইম্প্যাক্টটা হয়েছে, সেই ইম্প্যাক্টটা যদি আমরা আগামী দিনে কাটিয়ে উঠতে পারি, এমন নয় যে এই কৃষি বিলটা আসবার জন্য করোনার জন্য যে ইম্প্যাক্টটা হয়েছে, সেই ইম্প্যাক্টটা আরও নেগেটিভলি আমাদেরকে ইম্প্যাক্ট করবে, সেরকম কোনো ভাবার কোনো কারণ নেই। ব্যক্তিগতভাবে আমি এই কৃষি বিলের যেটুকু আমি দেখেছি, তাতে আমার একটা ব্যাপারে একটু বক্তব্য আছে, সেটা হচ্ছে অত্যাবশ্যক পণ্য আইন। বিশেষ করে এটা তো 1955 সালে যে কালোবাজারি রুখতে এটা তৈরি করা হয়, এই আইনটা কিন্তু 2019-এও প্রয়োগ করা হয়েছে, যখন পেঁয়াজের দাম 70 টাকা চলে গিয়েছিল। কাজে এবং এই আইনে আছে যে কোনো পণ্যকে কিন্তু অত্যাবশ্যক করে তার উপর সরকার নিয়ন্ত্রণ করতে পারে। কাজে কতগুলো খুব প্রয়োজনীয় জিনিসকে যদি এই আইনের আওতা থেকে বাদ দেওয়া হয় বা অত্যাবশ্যকীয় না বলা হয়, তাহলে দরিদ্র শ্রেণীর মানুষ কিন্তু খুব খারাপভাবে প্রভাবিত হবে। এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। সংস্কার হোক, নিশ্চয়ই সংস্কার প্রয়োজন, কিন্তু দরিদ্র মানুষের কথা ভাবতে হবে। দেখুন, একটা জিনিস খুব পরিষ্কার, ম্যাডাম যে কথাটা বললেন সে কথাটাকে আমি একটু এগিয়ে নিয়ে যেয়ে বলতে চাচ্ছি যে আজকে যে এতদিন আগে একটা আইন এসছে, আজকে খাদ্যশস্য উৎপাদনে ভারতবর্ষ অনেক এগিয়ে গেছে, এটা তো অস্বীকার করে লাভ নেই। তখন যে সময় ছিল তার থেকে অনেক বেশি খাদ্যশস্য উৎপাদন হচ্ছে, এবং আজকে আমরা এই করোনা মহামারীর কালেও কিন্তু কোনো মানুষকে না খেয়ে মরতে দেখিনি, তাদের পর্যাপ্ত পরিমাণ খাদ্যশস্য দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। আজকে কেন্দ্রীয় সরকারের পেছনে যে যুক্তিটা ছিল, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার একই কথা বলেছেন যে দেশের উন্নতির জন্য কৃষকদের আয় বাড়াতে হবে, এবং উনি মনে মনে এটাই চেয়েছেন যে কৃষকদের আয় দ্বিগুণ হোক 2022-এর মধ্যে। কিন্তু কৃষকদের আয় দ্বিগুণ করার পেছনে কিন্তু এই বিল একটা জায়গা, এছাড়া আরও অনেক পন্থা অবলম্বন করা হবে, এবং মানে কেন্দ্রীয় সরকারের যে মোটো এই পিছনে সেটা কিন্তু খুব পরিষ্কার, এবং বিরোধিতা করার জন্য বিরোধিতা করতে হবে। আজকে আমরা যদি দেখি 1991 সালে বামপন্থীরা কিভাবে প্রোটেস্ট করেছিল উদারীকরণ নীতিকে, বম্বে লবি বহুবার। আজকে বলুন তো বুকে হাত দিয়ে, আজকে সেই সময় যদি উদারীকরণ নীতি না হতো, আজকে ভারতবর্ষের যে মানে অর্থনৈতিক ব্যবস্থা এত সুদৃঢ় হয়েছে, সেটা কি হতে পারতো না।
মানুষ এটা শেখাচ্ছে। বামপন্থীরা কি করেছিল? বামপন্থীরা কম্পিউটারকে পশ্চিমবঙ্গে বন্ধ করে দিয়েছিল, ঢুকতে দেয়নি। তার ফলে কি হচ্ছিল? আজকে পশ্চিমবঙ্গ ব্যাঙ্গালোর হয়নি। আমার দৃঢ় বিশ্বাস যদি তখন এটা করতো না করতো, তাহলে আজকে ব্যাঙ্গালোরের জায়গায় পশ্চিমবঙ্গ নিতে পারতো। কারণ পশ্চিমবঙ্গের মেধা আজকে ব্যাঙ্গালোরে প্রায় দেখে গেলে 25% 30% বাঙালিরা গিয়ে কাজ করছে। তো এই পরিস্থিতিতে কিন্তু আমাদের খুব ওপেনলি ব্যাপারটা দেখতে হবে। রাজনীতি ক্ষেত্রে রাজনৈতিক এক মিনিট ওপেনলি মুখ্যমন্ত্রীর ঘোষণাকে আপনি দেখছেন, এই যে 50,000 টাকা, এটা কি বলবেন? এটা কোনটা? এই যে ক্লাব কমিটি, ধরুন সরকারের কাজ ভর্তুকি দেওয়া না পূজা কমিটিতে, আমরা পূজা কমিটি এটার বিরোধী না, কিন্তু সরকার তার কাজটা করবে। এই যে পুজোতে টাকাটা দেওয়া হচ্ছে, এই টাকাটা কার টাকা? দেখুন আমার একটা কথা বলছি, কার টাকা? জনগণের পুজোতে টাকা। আমার বক্তব্য শেষ করিনি আমি। জনগণের টাকা, মুখ্যমন্ত্রী 50,000 টাকা কোনো 1 লাখ টাকা দেখ, কিন্তু পাশাপাশি যেগুলো নিড আছে সেগুলো তো করতে হবে। মুখ্যমন্ত্রী আজকে ধারের পর ধার করে বসে আছে। 1,69,000 কোটি টাকা যখন উনি সরকার এসেছিলেন তখন উনি ধার করেছিলেন। আজকে ধার হচ্ছে 4,50,000 কোটি টাকা। উনি চিৎকার করতেন যে আমি ইন্টারেস্ট দিতে পারছি না, কেন্দ্রীয় সরকার ইন্টারেস্ট বার্ডেন নেক। উনি তখন 24,000 কোটি টাকা 24,000 কোটি টাকার ইন্টারেস্ট ছিল। তো এখন বক্তব্য হচ্ছে মুখ্যমন্ত্রী এগুলো ভোট কেনার রাজনীতি ছাড়া কিছু না। উনি ভোট কিনতে চাচ্ছেন এবং মানুষকে এভাবে করছেন। এই যে এতগুলো ছেলে যারা এসএসসি পরীক্ষা দিয়েছে, তাদের কি ভবিষ্যৎ আছে? আপনি বলুন তো দেখি, যে ছেলেটা আজকে পুলিশের সিভিক ভলেন্টিয়ার হিসাবে কাজ করে, তার বেতন কত? 8,000 টাকা। সে পরিবার কিভাবে চালাবে? আশাকর্মী যার 3,000 টাকা বেতন, সে কিভাবে পরিবার চালাবে? এগুলো এক্সপ্লয়টেশন হচ্ছে না? আগে তাদের করা হোক। আজকে তুমি দিয়ে দিতে পারছো না, আজকে তুমি এগুলো ভোট কেনার রাজনীতি ছাড়া কিছু না। অনির্বাণ শুনলে তো না, আমি বলছি এর মধ্যে অনেকগুলো ব্যাপার আছে, যেটা একটা রাজনীতির ব্যাপার আছে। কারণ আগামী 2021-এ ভোট আছে, ভোটের কথা মাথায় রেখে হয়তো এই টাকাটা দেওয়া হয়েছে বা হতে পারে। এর একটা এই অ্যাঙ্গেলটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। 2 নম্বর হচ্ছে মানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দুর্গাপুজোটা একটা মহোৎসব। এই মহোৎসবে যেরকম কংগ্রেস থাকে, তৃণমূল থাকে, সিপিএম থাকে, সেরকম বিজেপিও থাকে। এবং এই পুরো কর্মকাণ্ডটা কিন্তু ত্বরান্বিত হবে এই 50,000 টাকা করে প্রত্যেকটা ক্লাবকে দিলে। কিন্তু আপনারা প্রত্যেকেই কিন্তু একটা জিনিস খুব মানে ইগনোর করে যাচ্ছেন, যে আমরা এখনও কিন্তু করোনা আবহেই রয়েছি। এখনও প্রায় অ্যাক্টিভ রোগীর সংখ্যা 10 লক্ষের কাছাকাছি। 66 লক্ষ করছে, কিন্তু এবারে আক্রান্তের সংখ্যা ড্রপ করছে। হ্যাঁ, কিন্তু তাও তো 10 লক্ষ অ্যাক্টিভ রোগী আছে। টোটাল আক্রান্ত অলরেডি 66 লক্ষ হয়ে গেছে, 1 লক্ষ মৃত্যু পার হয়ে গেছে। এবং এই আমি একটাই কথা বলছি, এই দুর্গাপুজোতে যে টাকাটা দেওয়া হচ্ছে এটা একটা ঘটনা, কিন্তু এটার যেভাবে মানে সাধারণ মানুষের কাছে যেভাবে যাচ্ছে বার্তাটা, সেই দুর্গাপুজোটাকে উৎসাহ দেওয়া হচ্ছে। আমি বলছি দুর্গাপুজো হোক, তাতে 50,000 বা 10,000 টাকা দেওয়া হবে, সেটা অর্থনীতিকে চাঙ্গা করবারও কাজ করবে, সেটা প্রসঙ্গে আমি পরে আসছি। কিন্তু এই করোনাটা যাতে রেস্ট্রিক্টেড হয়, যাতে সেকেন্ড ওয়েভ না আসে, যাতে দুর্গাপুজোটাকে ওই মহোৎসব হিসেবে প্রত্যেক বছর যেরকমভাবে মানি, এই 50,000 টাকা করে পেয়ে প্রত্যেকটা ক্লাব আনন্দে উদ্বেলিত হয়ে গেল। পুজো আবার বড় করে পুজো হলো, এবং সেখানে গিয়ে যদি আমরা আলটিমেটলি এটা করোনাকে এফেক্ট করে, তাতে কিন্তু আগামী দিনে অর্থনীতি আরও দুর্বিষহ হয়ে যাবে। জীবন জীবিকার প্রশ্নে আমরা অনেক স্যাক্রিফাইস করেছি, সেখানে এই দুর্গাপুজোর কয়েকটা দিন কিভাবে আমরা সামলাতে পারবো এই করোনার ঢেউটা, এটাই মানে আগামী দিনে খুব ইম্পর্টেন্ট জিনিস হয়ে যাবে। আরেকটা জিনিস আমি বলি সুজিত এর প্রসঙ্গে, সেটা হচ্ছে এমনি অর্থনীতিতে আমি এটা খুব মানে আমি স্ট্রংলি বিলিভ করি যে আমরা যেটা চাইছিলাম যে সরকার থেকে কিছু টাকা খরচা করা হোক। হ্যাঁ, এটা মানতে হবে যে এটা কেন্দ্রীয় সরকার নয়, রাজ্য সরকার খরচা করছে। রাজ্য সরকারের নিজের আয়ের টাকা থেকে করছে না, ধারের টাকা থেকে করছে, সেটাও আমরা ঠিক জানি না, রতিনদা বলতে পারবেন। কিন্তু এই টাকাটা যদি ইকোনমিতে আসে, আলটিমেটলি তো ইকোনমিতে খরচাটা হবে। সেই খরচাটা যদি হয়, ডিমান্ড ক্রিয়েশন যদি হয়, যেমন ডেকোরেটরদের কাজ হলো, ঢাকির কাজ হলো, পুরোহিত মশাইয়ের কাজ হলো, যে ছোট ছোট দোকানগুলো খুলবে সেই দোকানগুলোর কাজ হয়, তাহলে অর্থনীতির যে ঝিমুনি ভাবটা এসছে সেটা কিছুটা হয়তো কাটতে পারে। এটাও কিন্তু একটা ইকোনমিক অ্যাসপেক্ট আছে। ডক্টর কাঞ্জিলাল, দেখুন, এই করোনার পরিপ্রেক্ষিতে পুজোকে খুব বেশি উৎসাহ প্রদান করা ব্যাপারটা খুব সাবধানে করা উচিত। কারণ মানুষের স্বাস্থ্যের থেকে বড় কিছু নয়। চরম একটা দুর্ভোগের মধ্যে দিয়ে আমরা অলরেডি যাচ্ছি এবং সারা বিশ্ব যাচ্ছে। উৎসবের জন্য মানুষ সারা বছর অপেক্ষা করে থাকে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু আমি পার্সোনালি খুব ভয় পাচ্ছি যে এই দুর্গাপুজোতে অলরেডি পুজো মার্কেটিংয়ের যা যা ছবি আপনারাও দেখাচ্ছেন বা কাগজে আমরা দেখছি, আমি কিন্তু অলরেডি ভীত। কাজে এই পুজোতে যদি এত বেশি উৎসাহ দেওয়া হয়, মানুষ আবার সেই রাস্তায় নামবে, কি আকার ধারণ করবে মহামারী, এটা নিয়ে আমি অত্যন্ত ভীত। আর আরেকটা কথা আমি বলবো, সেটা হচ্ছে যে অর্থনীতিতে তো অবশ্যই যে কেন্দ্রীয় সরকারের একটা মূল দায় আছে স্বাস্থ্য এবং শিক্ষা, এই দুটো ক্ষেত্রে।
এটা কোনোভাবেই কিন্তু এড়ানো যায় না। কাজেই আমার মনে হয় সরকারের এখন এই স্বাস্থ্যক্ষেত্রের ব্যয় বাড়ানো উচিত, এবং অতি দরিদ্র মানুষ যারা চাকরি হারিয়েছে, যারা অত্যন্ত দরিদ্র, তাদের সবার খবর হয়তো আমরা রাখি না, কলকাতা শহরে বসে প্রত্যন্ত গ্রামে তারা কিন্তু খেতে পাচ্ছে না, এটা ঘটনা। তাদের সরাসরি অনুদান কিন্তু দেওয়া নিশ্চয়ই প্রয়োজন বলে আমি মনে করি। তাদের কাছে টাকাটা পৌঁছানো অনেক বেশি জরুরি। আরেকটা কথা আমি শিক্ষিকা হিসেবে বলবো, অনেক খবর থাকে কেন্দ্রীয়, দেখুন ম্যাডাম বলেছেন, ঠিক বলেছেন, ম্যাডাম যেটা বলেছেন ঠিক বলেছেন, যে গরিব মানুষের অর্থনীতি একটু লাঘব করার জন্য, সুবিধা করার জন্য দেওয়া উচিত। ম্যাডাম আমি একটা কথা বলি আপনাকে, যে সারা ভারতবর্ষের কৃষকরা, যেখানে 70% পশ্চিমবঙ্গের মানুষ কৃষকের সাথে রিলেটেড, কৃষি পরিবারের, সারা ভারতবর্ষের প্রত্যেকটা কৃষি কাজ যারা করেন কৃষক, তাদের জন্য 6,000 টাকা দেওয়ার কথা কেন্দ্রীয় সরকার বলেছে। 2 বছরে 12,000 টাকা, আজকে আরও 2,000 টাকা করোনার জন্য আরও 2,000 টাকা, এককালীনে 14,000 টাকা থেকে বঞ্চিত করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কেন জানেন? শুধুমাত্র রাজনীতি করার জন্য, শুধুমাত্র রাজনীতি করার জন্য। এবং আয়ুষ্মান ভারত যে ইন্স্যুরেন্সটা আছে, 5 লক্ষ টাকা ইন্স্যুরেন্স পাবে যে কোনো মানুষ, অর্থাৎ গরিব মানুষ, গ্রামের মানুষ যেখানে হচ্ছে, তার চিকিৎসা ব্যবস্থা করার জন্য। 1 মিনিট আমার কথা শেষ করতে দিন, আমার কথা শেষ করতে দিন। রাজ্য সরকারের প্রকল্প আছে, খুব ভালো কথা, খুব ভালো কথা, আমরা সবাই জানি। তারপরেও লোক চিকিৎসা পায় না। যেরকম আজকে ছবি দেখি, আপনারা সংবাদ মাধ্যমে দেখাচ্ছেন, রাস্তায় মারা যায় পেশেন্ট। তো এইটা আমি আমার কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারে আছে, পাশাপাশি কেন্দ্রীয় সরকার যদি দেয় আমার লাভ হবে। আমার একটা মানুষ যদি এই চিকিৎসা ব্যবস্থা পায়, ইন্স্যুরেন্স পায়, তাতে তার লাভ হবে। কেন এটা করলেন আয়ুষ্মান ভারতটা দিতে গেলে? শুধুমাত্র নরেন্দ্র মোদীর ছবি আছে আয়ুষ্মান ভারতের কার্ডে, সেই জন্য। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সমস্ত কিছু পলিটিক্যাল অ্যাঙ্গেলে চিন্তা করেন। উনি দুর্গাপূজায় টাকা দিচ্ছেন এই কারণে, আমার যেটা অ্যানালাইসিস হচ্ছে, আমার যেটা মনে হচ্ছে, আমি যেটা মনে করি, গতবার দুর্গাপূজার নিয়ে উনি যা করলেন, সেই কলঙ্কটা মোছার জন্য আজকে উনি এটা করলেন। গতবার হাইকোর্টে হাইকোর্টে অ্যাপ্লাই করতে হয়েছে পুজো কমিটিকে প্রতিমা বিসর্জন দেওয়ার জন্য, আপনারা ভুলে যাননি, এটা আমি জানি। এইবার উনি সেটাকে কম্পেনসেট করার জন্য এটা করতে যাচ্ছেন, আর কোনো উদ্দেশ্য নেই ওনার। ওকে, আমরা একটা বিরতিতে যাব, বিরতির পর ফিরবো। হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যগুলোর সাথে যদি সংঘাতের পরিস্থিতি বা সমস্ত বিষয় নিয়ে যদি অতি রাজনৈতিক আন্দোলনের সক্রিয়তা জারি থাকে, তাহলে করোনা সংক্রমণের যে প্রশ্ন এবং অর্থনীতির প্রশ্ন কোন জায়গায় গিয়ে দাঁড়াবে, এই প্রশ্নগুলো নিঃসন্দেহে রয়েছে। কেননা সাম্প্রতিক পরিস্থিতি একটা মানে বিক্ষোভের মধ্যে দিয়ে যাচ্ছে, কোথাও কোথাও শুট আউট পর্যন্ত হয়ে যাচ্ছে। এইরকম একটা আবহের মধ্যে আমরা এখন রয়েছি। বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।